আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি আমাদের মেগা ম্যারাথন ক্লাসে। আমরা আমাদের ক্লাসগুলো ঠিক মতো নিতে পারছিলাম না। যাই হোক, আমরা আজকে দেখা যাক কিছু অংশ তোমাদের পড়াই দিব। যেহেতু তোমাদের এইচএসসি এখন পরশুদিন তোমাদের অনেকেরই ইতিহাস, ইসলাম ইতিহাস পরীক্ষা আছে, তবু আমি কিছু অংশ পড়া দেওয়ার চেষ্টা করবো আজকে। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 3 আমরা কিছু অংশ পড়াতে পারি না, উৎপাদন আয় এই টপিকটা পড়াতে পারি না, একটু দেখা দিব। চতুর্থ অধ্যায় কিছু অংশ আমি দেখা দেওয়ার চেষ্টা করবো। তো একটু সবাই জয়েন করে ফেলো। হ্যাঁ, সবাই জয়েন করে ফেলো। তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসগুলোতে জয়েন করতে পারে বা এই ক্লাসে জয়েন করতে পারে। ঠিক আছে, আমরা সবাই একটু জয়েন করে ফেলি। ওকে, সবাই একটু জয়েন করো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। তোমাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। আমরা পড়বো আজকে হচ্ছে থার্ড চ্যাপ্টারে একটু অংশ বাকি আছে, সেটা পড়বো। তারপর আমরা অন্য বিষয়গুলো আলোচনা করবো। জান্নাত মিম আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, আমরা সবাই একটু জয়েন করি। হ্যাঁ, সাইফুল আছে আমাদের সাথে, মোহাম্মদ সাইফুল। ওকে, আমরা সবাই একটু চলে আসি। আমরা বেশি সময় নিব না, আমরা 1 ঘন্টার মতো ক্লাস নিব, বেশি না। জাস্ট তোমরা ইসলাম ইতিহাস যদি তোমার পরীক্ষা হয়েও থাকে 1 ঘন্টার সময় দাও, 1 ঘন্টার সময় দাও। আমি 1 ঘন্টার মধ্যে মোটামুটি একটা অংশ আমি পড়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই চলে আসো। হ্যাঁ, আর সবাই একটু বলো কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে এই ক্লাসে, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানাবা। আর তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দেবা, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসগুলোতে জয়েন করতে পারে। ঠিক আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। ওকে, খাদিজা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে আখতারুজ্জামান, অয়ন আছে, সর্বকালের সেরা অর্থনীতি শিক্ষক। থ্যাংক ইউ 24 ব্যাচ বলছে আমাদেরকে অয়ন। তারপর হচ্ছে খাদিজা বলছে কুমিল্লা থেকে। ওকে, ফারহান আমাদের সাথে আছে, হ্যালো স্যার, হ্যালো। তারপর আমরা কে কোন জায়গায় যুক্ত হচ্ছে একটু জানাই দাও। হ্যাঁ, আর একটু শেয়ার করে দিবা ক্লাসটা, একটু শেয়ার মেনশন করে দিবা। আর কে কোন জায়গায় যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানাবা। ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিবা, আর কে কোন জায়গায় যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানাবা। ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং কে কোন জায়গায় যুক্ত হচ্ছে একটু আমাদেরকে জানিয়ে দাও। আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে আরো আছে সুমাইয়া আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে মুন্না, মুন্না চলে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আফসানা আছে আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আরিয়া আমাদের সাথে রয়েছে, আরিয়া। আইরা ইসলাম আমাদের সাথে রয়েছে, ওকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে। তারপর হচ্ছে জান্নাত মিম আছে সিলেট থেকে। সাজিদ আমাদের সাথে আছে। সাজিদ বলছে ভাইয়া সবগুলো চ্যাপ্টারের পিডিএফ দিয়ে দেন, তাইলে আপনি ক্লাস না নিলেও আমাদের হেল্প হবে। ইনশাল্লাহ চেষ্টা করবো ভাইয়া, চেষ্টা করবো, দিব ইনশাল্লাহ। তারপর হচ্ছে নাজিয়া ঈশা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সাদিক হাসান আমাদের সাথে রয়েছে, স্যার বেস্ট, থ্যাংক ইউ। তারপর হচ্ছে পিয়াল সাহা আমাদের সাথে আছে, সালাম দিয়ে মাগুরা থেকে, মাশাল্লাহ। তারপর হচ্ছে নাদিয়া, নাদিয়া আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে মুনা আছে বরিশাল থেকে। আমাদের সাথে রয়েছে শাকিল, লালমনিরহাট থেকে আমাদের সাথে রয়েছে। আমাদের সাথে রয়েছে শিহাব টেকনাফ থেকে। ওকে, আমরা সবাই একটু ক্লাসে শেয়ার করে দিব। হ্যাঁ, সবাই একটু ক্লাস শেয়ার করে দিব। আমি সময় নষ্ট করছি না, আমি ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। আমরা গত ক্লাসে বলেছিলাম থার্ড চ্যাপ্টার অর্থনীতি প্রথম পত্রের 3য় অধ্যায়। এই 3য় অধ্যায়ে আমাদের লাস্টে যে অংশটা ছিল সেটা হচ্ছে উৎপাদন আয়। এই উৎপাদন আয় থেকে পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে। সো এই উৎপাদন আয় থেকে আমরা পড়বো আজকে। উৎপাদন আয়ের মধ্য থেকে আমাদের রয়েছে যে প্রোডাকশন রেভিনিউ বা উৎপাদন আয় বলা হয়ে থাকে এখানে। সো উৎপাদন আয় কি আমরা বলছি, উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে বা যে অর্থ পায় সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি যে উৎপাদন আয়। তাহলে উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে অর্থ লাভ করে বা যে অর্থ পায় সেটাকে আমরা বলি উৎপাদন আয়। আর এই উৎপাদন আয়কে আমরা, উৎপাদন আয়ের বিভিন্ন ধারণা আছে, যেমন ধরো মোট আয় বা টোটাল রেভিনিউ, গড় আয় বা এভারেজ রেভিনিউ, প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। প্রথমে আমরা কথা বলি মোট আয় বা টোটাল রেভিনিউ বলতে আমরা আসলে কি বুঝে থাকি। বলা হচ্ছে কোন উৎপাদিত দ্রব্য বিক্রি করে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যেই পরিমাণ অর্থ আয় করে তাকে আমরা বলছি মোট আয়। তাহলে কি বলা হয়েছে, কোন উৎপাদিত দ্রব্য বিক্রি করে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যেই পরিমাণ অর্থ আয় করে তাকে আমরা কি বলছি বলতো, মোট আয় বলছি। ওকে, তাহলে কোন উৎপাদিত দ্রব্য বিক্রি করে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যেই পরিমাণ অর্থ আয় করে তাকে আমরা বলছি মোট আয়। মোট আয় মানে টোটাল রেভিনিউ সমান পি ইন্টু কিউ। দামের সাথে কোয়ান্টিটি গুণ করলে তাহলে আমাদের মোট আয় পাওয়া যায়। আমি যদি বলি তুমি 10টা জিনিস বিক্রি করছো, হ্যাঁ, একটা দাম 20 টাকা, তাহলে তোমার মোট আয় মানে টোটাল রেভিনিউ কত, তাহলে বলবা 10 × 20 উত্তর হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে মোট আয়। এবার আমি যদি বলি গড় আয় কাকে বলে, এভারেজ রেভিনিউ কাকে বলে, তাহলে এভারেজ রেভিনিউ সূত্র হচ্ছে
টোটাল রেভিনিউ যা হবে তাকে কিউ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 200কে তুমি যদি ভাগ করো কিউ, কিউ মানে কোয়ান্টিটি, কয়টা দ্রব্য, সেই দ্রব্যের পরিমাণ হচ্ছে 10, 10 দিয়ে ভাগ করলে উত্তর পাওয়া যায় 20। এইটাকে বলা হয় গড় আয় বা এভারেজ রেভিনিউ। বুঝছো? তাহলে আমরা বলছি যে তুমি হচ্ছে 10 টাকা দামের, সরি 10টা জিনিস তুমি বিক্রি করছো 20 টাকা দামের, তাহলে 10 × 20, হ্যাঁ আচ্ছা উল্টা করে ফেলছি নাকি, আচ্ছা যাই হোক দাম আর পরিমাণ একই কথা, দাম আর পরিমাণ গুণ করলে হচ্ছে এটা, এটা মনে করো পরিমাণ, এটা মনে করো দাম, হ্যাঁ গুণ করছি 200 টাকা। তো দামকে, মোট আয়কে তুমি যদি ওই 200কে তুমি যদি পরিমাণ দিয়ে ভাগ করে দাও, 200কে 10 দিয়ে ভাগ করে দাও, উত্তর হচ্ছে 20। এটাকে আমরা বলি অ্যাভারেজ রেভিনিউ বা এআর। এরপর আমরা যদি বলি মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক আয়, তাহলে বলবো আমরা টোটাল রেভিনিউকে আমরা কিউ দিয়ে ভাগ করলে, টোটাল রেভিনিউ কিউ দিয়ে ভাগ করলে আমরা মার্জিনাল রেভিনিউ পাবো। টোটাল রেভিনিউ কত? টোটাল রেভিনিউ হচ্ছে 200, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে বলো, সরি মার্জিনাল রেভিনিউ হচ্ছে ডেল্টা টিআর, ডেল্টা টিআর ডিভাইডেড বাই ডেল্টা কিউ, হ্যাঁ অর্থাৎ মোট আয়ের পরিবর্তনকে মোট বিক্রয়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে প্রান্তিক আয় পাওয়া যায়। ওকে, এটা আসলে আমরা সূচিত করলে এমনি দিতে পারবো, যা সূত্র আকারে মনে রাখার চেষ্টা করার কিছুই না। তবে এখানে একটা কথা বলি যে অনেক সময় পরীক্ষা বলে যে অ্যাভারেজ রেভিনিউ যত হয় সেই দ্রব্যের দামও কিন্তু তত, বুঝছো? তো এআর এবং দাম সবসময় সমান হবে, মানে মনে রাখবা কোন দ্রব্যের এআর যত, অ্যাভারেজ রেভিনিউ যত, দামও কিন্তু তত হবে, হ্যাঁ সেটা যে কোনো বাজারে, সেটা হোক একচেটিয়া বাজার বা পূর্ণ বাজার, যে বাজারে হোক না কেন, দাম এবং অ্যাভারেজ রেভিনিউ সবসময় কি হবে? সমান হবে। তোমরা কি ক্লাসে শেয়ার করছো? যারা আছো সবাই কি ক্লাসে শেয়ার করছো? যারা আছো ক্লাসটা কি শেয়ার করা হয়েছে? ওকে, এবার আসো, তাহলে আমরা এই তিনটা জিনিস বুঝতে পারলাম। এবার আসে আমরা দ্রব্যটা বিক্রি করব, হ্যাঁ পণ্যটা আমরা বিক্রি করব, কোন একটা বাজারে যাব, বাজার গিয়ে তো আমাদের পণ্যটা বিক্রি করতে হবে, তাই না? তা আমরা এখানে বাজার সম্পর্কে তো নেক্সট ক্লাসে আলোচনা করবই, এখানে আমরা জাস্ট একটু বাজারের সংজ্ঞাটা একটু আমরা পড়ি। বাজার বলতে আমরা কোন একটা স্থানকে বুঝি, মগ বাজার, চক বাজার, এরকম আর কিছু আছে, বউ বাজার, জামাই বাজার, এরকম অর্ডার কিছু আছে, বুঝছো? কিন্তু অ্যাকচুয়ালি বাজার বলতে ইকোনমিক্সে কোনো স্থানকে বোঝায় না, অ্যাকচুয়ালি বাজার বলতে ইকোনমিক্সে কোনো স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝানো হয় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিযোগিতার মাধ্যমে বা দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। তাহলে কি বলছে বাজার কি? যে অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ দর কষাকষির ভিত্তিতে ক্রয় বিক্রয় হয়ে থাকে। তাহলে এটাই হচ্ছে মূলত বাজার। এবার এখানে বলছে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে দুই প্রকার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকার? দুই প্রকার। এক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, দুই নম্বর হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে কি বলেছে? প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত দুই প্রকার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা কি বলো? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রথমে কথা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে কি? যেই বাজারে মানে যেখানে প্রতিযোগিতা থাকবে, মূলত প্রতিযোগিতা কোথায় হয় জানো? আমরা এখানে একটা ক্লাসিফিকেশন পদ্ধতি বাজারের, যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার করার প্রকার, কিন্তু বাজার আরো অনেক ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে কি বলছি যে আমরা বলছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে কি? যেই বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতার ভিত্তিতে একটি নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে, তাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে সেটা হচ্ছে অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে, পূর্ণ প্রতিযোগিতা থাকবে, মানে একটা সুন্দর প্রতিযোগিতা থাকবে একটি নির্দিষ্ট দামে। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যেই বাজারে তুমি দেখবে যে দামটা নির্দিষ্ট, দামটা স্থির, দামটা চেঞ্জ হচ্ছে না, সেটাই হচ্ছে একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, বুঝছো? তাহলে যেই বাজারের দামটা নির্দিষ্ট তাকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর যেই বাজারের দামটা পরিবর্তন হয়, অর্থাৎ যেই বাজারে কখনো ক্রেতা বেশি কখনো বিক্রেতা বেশি, অসম প্রতিযোগিতার ভিত্তিতে অনির্দিষ্ট দামে, অর্থাৎ দামটা চেঞ্জ হবে, অনির্দিষ্ট হবে, সেটাকে আমরা বলি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ক্ষেত্রে দাম থাকবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দাম হবে কি? দাম হবে নির্দিষ্ট। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে দাম কি থাকবে? অনির্দিষ্ট হবে। দাম কি হবে? অনির্দিষ্ট হবে। ওকে, বুঝতে পারছি আমরা? তাহলে এই দুটো এখানে গেল। এবার আমরা পড়বো, সেটা হচ্ছে আমরা একটা বাজার আগে পড়ি আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমরা একটা ফার্মে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় শিখবো। পরীক্ষার মধ্যে এরকম একটা সূচি দেওয়া থাকবে, বিক্রয়ের পরিমাণ, দাম, এই দুটো পরীক্ষা দেওয়া থাকবে। পরীক্ষা তোমাকে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় বের করতে বলবে। দেখো তো বিক্রয়ের পরিমাণ আছে 1 2 3 4 5 আর দাম দেওয়া আছে 5 5 5। প্রথম আসলে মোট আয় বের করি। মোট আয় সূত্র হচ্ছে P × Q, অর্থাৎ আমি যদি বলি তুমি একটা দ্রব্য বিক্রি করছো, একটা দাম 5 টাকা, তাহলে 1 × 5 উত্তর হবে 5, এটা হচ্ছে মোট আয়। 2 × 5 উত্তর হবে 10, এটা হচ্ছে মোট আয়। 3 × 5 উত্তর হবে 15, এটা হচ্ছে মোট আয়। 4 × 5 উত্তর হবে 20, এটা হচ্ছে মোট আয়। 5 × 5 উত্তর হবে 25, এটা হচ্ছে মোট আয়। তাহলে
পি এর সাথে কিউ গুণ করলে আমরা কি পাবো, মোট আয় পেয়ে যাব। পারবো সবাই? তাহলে এই মোট আয় কি আমরা পারবো সবাই? একটু বলো তো সবাই পারবে কিনা। তাহলে মোট আয় হচ্ছে পি ইন্টু কিউ, পি ইন্টু কিউ গুণ করলে মোট আয় পাওয়া যাবে। পি ইন্টু কিউ গুণ করলে কি পাওয়া যাবে, মোট আয় পাওয়া যাবে। এবার আসো গড় আয় এবং প্রান্তিক আয় বের করবো। গড় আয় কি? গড় আয় হচ্ছে, গড় আয় আমরা কেমনে পাবো, গড় আয় হচ্ছে একটার ক্ষেত্রে যেটাই মোট আয়, একটা ক্ষেত্রে যেটাই মোট আয় সেটাকে আমরা কি বলবো, সরি আমরা গড়াই তো ইজিলি পারবো। গড়াই হচ্ছে এটাকে মোট আয়কে কিউ দিয়ে ভাগ করলে হবে, মানে টোটাল রেভিনিউকে কিউ দিয়ে ভাগ করলে অ্যাভারেজ রেভিনিউ পাওয়া যাবে। বুঝছো? করি তো, 1কে 1 দিয়ে ভাগ করলে 1, সরি 5কে 1 দিয়ে ভাগ করলে 5, 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাও 5, 15কে 3 দিয়ে ভাগ করলে তাও 5, 20কে 4 দিয়ে ভাগ করলে তাও 5, 25কে 5 দিয়ে ভাগ করলে তাও 5। এই যে হয়ে গেছে। তাহলে মোট আয়কে টোটাল রেভিনিউকে কি দিয়ে ভাগ করলে অ্যাভারেজ রেভিনিউ পাওয়া যাবে। টোটাল রেভিনিউকে কি দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, অ্যাভারেজ রেভিনিউ পাওয়া যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো প্রান্তিক আয় আমরা বের করি। কি বের করবো আমরা, প্রান্তিক আয়। তো কেমনে বের করতে হবে প্রান্তিক আয়টা, একদম সহজ, আমার মতো চিন্তা করবা। হ্যাঁ, একটা ক্ষেত্রে যেটাই মোট আয় তাই তুমি প্রান্তিক আয় লিখে দিবা। একটা ক্ষেত্রে যেটাই মোট আয় তাই কি লিখে দিবা, প্রান্তিক আয় লিখে দিবা। তারপর 1 থেকে 2টা বিক্রি করলে এই মোট আয়ের পার্থক্য লিখবা। 10 থেকে 5 বাদ দিলে উত্তর হবে 5। তারপরে 15 থেকে 10 বাদ দিলে উত্তর হবে তাও 5। 20 থেকে 15 বাদ দিলে 5। 25 থেকে 20 বাদ দিলে তাও 5 হয়। বুঝছো? তাহলে একটা ক্ষেত্রে যেটাই মোট আয় সেটাই প্রান্তিক আয় লিখবা। তারপর মোট আয় পার্থক্য বিয়োগ করবা। 10 থেকে 5 গেলে হয় 5, 15 থেকে 10 গেলে হয় 5, 20 থেকে 15 গেলে হয় 5, 25 থেকে 20 গেলে হয় 5। এই যে হয়ে গেছে। পারবো আমরা? সবাই একটু বলো তো পারবে কিনা। মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় পারবে কিনা বলো সবাই, দ্রুত বলবা। মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় কি পারা যাবে? আর তোমরা কি ক্লাস শেয়ার করতেছো? ক্লাস তো একজনই শেয়ার করলে না, এটা কোনো কথা? এত কষ্ট করে তোমাদের ক্লাস নিতে একটু শেয়ার করে দিও। সুজন আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, বলো সবাই পারবে কিনা। আচ্ছা, যদি পেরে থাকো তাহলে এখানে আমি তোমাদের কিছু রেখাগুলো লিখে দিই, যে পূর্ণবোধের বাজার ক্ষেত্রে মোট আয় রেখা। এই যে মোট আয় রেখাটা কেমনে করবা, দুটো অক্ষর নাও। ভূমিমাপকে তুমি ধরবা হচ্ছে এই বিক্রয়ের পরিমাণ, এখানে আমরা ধরবো বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ, এটাকে আমরা বলি কিউ। আর উপর দিকে আমরা ধরি মোট আয়, উপর দিকে আমরা ধরবো কি, মোট আয় বা টোটাল রেভিনিউ। হ্যাঁ, তো দেখো বিক্রয়ের পরিমাণ আছে 1 থেকে 5 পর্যন্ত। বিক্রয়ের পরিমাণ 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এগুলো হচ্ছে বিক্রয়ের পরিমাণ। আর মোট আয় হচ্ছে 5, 10, 15, 20, 25, 5 করে ধরবো। হ্যাঁ, 5 করে। তাহলে 5, 10, 15, 20, 25, 5, 10, 15, 20, 25। চলো আমরা করি। প্রথমে আমরা মোট আয় বের করি। 1 এর সাথে 5 মোট আয়, এই 1 এর সাথে 5 প্রথমে তো হবে এখানে, 2 এর সাথে হবে 10, 2 এর সাথে 10। হ্যাঁ, তারপর হচ্ছে 3 এর সাথে 15, 3 এর সাথে 15, 4 এর সাথে 20, 5 এর সাথে 25। এগুলি সবগুলো আমরা যোগ করে দিচ্ছি। তাহলে সবগুলো যোগ করে যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের কি রেখা, টিআর, মানে টোটাল রেভিনিউ রেখা। হ্যাঁ, টিআর রেখা। পাঁচজনকে করছে শেয়ার, থ্যাংক ইউ। যারা যারা শেয়ার করছে অনেক অনেক ধন্যবাদ। এবার আসো আমরা এআর এবং এমআর রেখা আঁকবো। একটা বিষয় মনে রাখবা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি, এআর এবং এমআর কি হয়, সমান হয়। তাই পি সমান এআর সমান কি বলা হয়, এমআর বলা হয়ে থাকে। কোন বাজারে? উত্তর হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এআর সমান এমআর হয়ে থাকে। তাহলে আমরা বলবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এআর সমান কি হয়ে থাকে, এমআর হয়ে থাকে। চলো আমরা একটু করে ফেলি, আমরা একটু করি। আমরা এখানে এটা হচ্ছে মূল বিন্দু, এখানে উৎপাদনের পরিমাণ আমরা সরি বিক্রয়ের পরিমাণ আমি কিউ দিয়ে লিখতেছি শর্টকাটে। আর উপর আমরা পি, এআর এবং এমআর তিনটাই কিন্তু করতেছি। হ্যাঁ, তো দেখো বিক্রয়ের পরিমাণ আমাদের কত কত আছে। বিক্রয়ের পরিমাণ আমাদের আছে হচ্ছে 1, 2, 3, 4, 5। আমরা লিখবো 1, 2, 3, 4, 5। ওকে, পি, এআর এবং এমআর। তো পি, এআর এবং এমআর যদি বলি আমরা, তাহলে এআর এবং এমআর যদি বলি তাহলে হচ্ছে এখানে সব জায়গায় আছে 5, 5, 5, এখানেও 5, এখানেও 5, 5। তাহলে এই বরাবর আমরা হচ্ছে একটা 5 ধরতেছি,
এখানে আমরা ধরতেছি 10, এখানে 5, এখানে কত ধরলাম 10 ধরলাম। এবার চলো আমরা বিন্দুগুলো যোগ করি। প্রথমে 1 এর সাথেও 5, হ্যাঁ 1 এর সাথেও 5, তারপর হচ্ছে 2 এর সাথেও 5, 3 এর সাথেও 5, 4 এর সাথেও 5, এভাবে করে আছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের পি সমান এ আর সমান কি বলতো এম আর রেখা। পি সমান এ আর সমান কি রেখা বলতো এম আর রেখা, ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে পি সমান এ আর সমান এম আর রেখা কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে। পি সমান এ আর সমান এম আর রেখা কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে। ওকে, আচ্ছা আশা করি আমরা বুঝতে পারছি পূর্ণবোধের বাজারটা। এবার চলো একচেটিয়া বাজারটা একটু করে ফেলি। তাহলে যেই বাজারের দামটা নির্দিষ্ট, দেখো দামটা নির্দিষ্ট, সেটা হচ্ছে পূর্ণবোধের বাজার। আর যে বাজারের দামটা হচ্ছে অনির্দিষ্ট, দামটা চেঞ্জ হবে, যে বাজারের দামটা কি হবে? চেঞ্জ হবে, সেটাকে আমরা বলি অপূর্ণ প্রতিমূলক বাজার। যেমন ধর এটা, এখানে বিক্রয়ের পরিমাণ আসছে 1 থেকে 5 পর্যন্ত, মানে 1 থেকে 5 বিক্রয় বৃদ্ধি পাচ্ছে, আর দাম হচ্ছে 10, 9, 8, 7, 6। তাহলে দামটা এখানে হ্রাস পাচ্ছে। দেখো এখানে একটা পলিসি হচ্ছে এই বাজারে দাম হ্রাসের মাধ্যমে বিক্রেতা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে। অর্থাৎ যখনই দাম হ্রাস পায় তখন বিক্রয় বাড়তেছে, দাম আরো হ্রাস পেলে বিক্রয় আরো বাড়ে, দাম আরো হ্রাস পেলে বিক্রয় আরো বাড়ে। বুঝা গেছে? তো এইটা বাড়লে, বিক্রয় পরিমাণ বাড়লে দাম কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তো দাম যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে এটা হচ্ছে অপূর্ণ প্রতিমূলক বাজার, বা এটাকে আমরা একচেটিয়া বাজার বলতে পারি। অপূর্ণ বাজার, অথবা কি বলি আমরা এটাকে? একচেটিয়া বাজার আমরা বলতে পারি। অপূর্ণ বাজার অথবা কি বলি আমরা? একচেটিয়া বাজার আমরা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা মোটা বের করি। এখানে মোটাই কেমনে করবা? পি ইন্টু কিউ। এই পি ইন্টু কিউ গুণ করলে মোটাই পাওয়া যাবে। 1 ইন্টু 10 উত্তর গুণ করলে হবে 10, তারপর হচ্ছে 2 ইন্টু 9 উত্তর হবে 18, 3 ইন্টু 8 উত্তর হবে 24, 4 ইন্টু 7 উত্তর হবে 28, 5 ইন্টু 6 উত্তর হবে 30। এই যে হয়ে গেছে। তাহলে মোটাই কি? পির সাথে কিউ গুণ করলে মোট আয় পাওয়া যাবে। পির সাথে কিউ গুণ করলে কি পাওয়া যাবে? মোট আয় পাওয়া যাবে। এবার সব গড় আয় প্রান্তিক আয় বের করি। গড় আয় কি বের করবো? প্রান্তিক আয় বের করবো। গড় আয় প্রান্তিক আয় কেমন? এই মোট আয়কে কি দিয়ে ভাগ করলে গড় আয় পাবো? 10 কে 1 দিয়ে ভাগ করলে হবে 10, 18 কে 2 দিয়ে ভাগ করলে হবে 9, 24 কে 3 দিয়ে ভাগ করলে হবে 8, 28 কে 4 দিয়ে ভাগ করলে হবে 7, 30 কে 5 দিয়ে ভাগ করলে হবে 6। এই যে মোট আয়কে কিউ দিয়ে ভাগ করলে গড় আয় পাওয়া যাবে। হ্যাঁ, আর প্রান্তিক আয় কেমনে করবা? প্রান্তিক আয় হচ্ছে একটা ক্ষেত্রে যেটাই মোট আয় তাই কি লিখে দিবা? প্রান্তিক আয় লিখে দিবা। তারপর পরিবর্তন লিখবা। 18 দিয়ে 10 বিয়োগ করলে হবে 8, 24 18 বিয়োগ করলে হবে 6, 28 থেকে 24 বিয়োগ করলে হবে 4, 30 থেকে 28 বিয়োগ করলে হবে 2। এই যে হয়ে গেছে, প্রান্তিকগুলো বের করে ফেলছি আমরা। তাহলে আমরা এখানে যে একটা ক্ষেত্রে যেটা মোটা সেটা প্রান্তিক লিখবা, তারপর মোটা পার্থক্য লিখবা। হ্যাঁ, মোটা পার্থক্য লিখলে প্রান্তিকগুলো বের হয়ে যাবে। এবার তোমরা যদি চিত্র আঁকো, দেখবে যে মোটায় চিত্র যেটা হবে সেটা হবে এরকম। মোটায় চিত্রটা এরকম হবে। হ্যাঁ, এরকম হবে মোটা টোটাল রেভিনিউ। আর গড়ায় আর প্রান্তিকে যদি বলি, আমি করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবা মান ধরে ধরে। এটা যদি হয় এ আর রেখা, এ আর এর মান, হ্যাঁ এটা যদি হয় এ আর, হ্যাঁ এমারটা হবে এরকম। এমারটা হবে কি? তার চেয়ে নিম্নগামী, এ আর এর চেয়ে নিম্নগামী হবে। তোমরা মান ধরে করে দেখিও, ঠিক আছে? তোমরা রাখবা যে পূর্ণপদে বাজারের ক্ষেত্রে যেটা আমরা শুরুতে করছি, সেখানে ছিল পি সমান এ আর সমান কি বলতো এম আর ছিল। পি সমান এ আর সমান এম আর ছিল, সেটা ভূমি অক্ষের সমান্তরাল ছিল। কিন্তু এই অপূর্ণপদের বাজার বা একচেটিয়া বাজার ক্ষেত্রে পি এবং এ আর সমান হয়, ঠিক আছে? পি এবং এ আর কি হয়? সমান হয়, ঠিক আছে? পি এবং এ আর কি হয়? সমান হয়, ঠিক আছে? কিন্তু এম আর তার চেয়ে কি হয়ে থাকে? এম আর তার চেয়ে ছোট হয়ে থাকে, বা বলতে পারো পি এবং এ আর বড় হয় এম আর এর তুলনায়। দেখো এটা 8, এটা কিন্তু 6, এটা কিন্তু ছোট, এটা বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা মনে রাখবো যে একচেটিয়া বাজারের ক্ষেত্রে পি এবং এ আর সমান হয়, তবে এম আর তুলনায় বড় হয়। কিন্তু পূর্ণবোধ বাজারের ক্ষেত্রে পি এ আর এম আর সবই কি হবে? সমান হবে। পূর্ণবোধ বাজারের ক্ষেত্রে পি এ আর এম আর সবই সমান হবে, কিন্তু একচেটিয়া বাজারের ক্ষেত্রে পি সমান এ আর হবে, কিন্তু এম আর চেয়ে কি হবে? হয়েছে? পারবো আমরা? তাহলে আমাদের চ্যাপ্টার এইটুক পর্যন্ত এক নজর এখানে দেওয়া আছে। মানে আমরা যা পড়ছি, মোট গড় মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, হ্যাঁ মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, এবার করে এক নজরে দেওয়া আছে সবকিছু একসাথে। সূত্রগুলো এগুলো একটু দেখে নিবা। এই পিডিএফটা তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, পেজে পোস্ট করা হয়েছে। হ্যাঁ, গতকালকে পোস্ট করছি আমরা, পেজে দিয়ে দেওয়া হয়েছে। চলো আমরা চতুর্থতাটা একটু দেখে নিই। কেমন? চতুর্থতাটা একটু দেখে নিই। চতুর্থতা তোমাদের একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। ওকে, দেখা যাক। বেশিক্ষণ ক্লাস নিব না আমি, আর বেশিক্ষণ নিব না, 30 মিনিটের মতো আর নিব ক্লাস। দেখো 30-40 মিনিটের মধ্যে যতটুকু পারি। বলছে যে একদম শুরুতে একটু দেখাই আসি কি কি আছে এখানে। আমরা বাজার সম্পর্কে আলোচনা করবো এই চ্যাপ্টারে, ফুল বাজার চ্যাপ্টারটা। হ্যাঁ,
তো বাজার কি আমরা একটু আগে বলছি যে বাজার বলতে ইকোনমিক্সে কোনো স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায় যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ ও পরোক্ষ দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়, সেটা হচ্ছে বাজার। তো এখানে মূলত একটা দ্রব্যকে বোঝানো হয় বাজার মানে। যেমন যদি বলা হয় যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজার অনেক ভালো, মাছের বাজার অনেক ভালো, ইলিশের বাজার অনেক ভালো, তার মানে কোনো একটা পণ্যকে বোঝানো হচ্ছে, কোনো পণ্যকে বোঝানো হচ্ছে, কোনো স্থানকে নয়। ঠিক আছে, তাহলে বাজার হচ্ছে সেটা কোনো একটা পণ্যকে বোঝাবে। তারপর এখানে বাজারের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলা হয়েছে, আমি যদিও বিস্তারিত বলবো না, জাস্ট একবার এমনি বলে দিব, মানে ডিটেলসে বলতেছি না। বাজার হচ্ছে আয়তন বা পরিধি ভিত্তিতে 3 প্রকারের। স্থানীয় বাজার, যে দ্রব্যের কোন একটা স্থানে যে দ্রব্যটা পাওয়া যায় সেটা হচ্ছে স্থানীয় বাজার, বাইরে কোথাও পাওয়া যাবে না, ওই স্থানেই পাওয়া যাবে। জাতীয় বাজার হচ্ছে যেই দ্রব্যটা একটা দেশে সব জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ, আন্তর্জাতিক বাজার মানে হচ্ছে যেই দ্রব্যের বাজার দেশের সীমানা পেরিয়ে বাইরের দেশে পাওয়া যাবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। আর সময় ভিত্তিতে বাজার হচ্ছে 4 প্রকার: অতি স্বল্পকালীন, স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। অতি স্বল্পকালীন কি? যেখানে চাহিদার সাথে যোগানের কোনো সমন্বয় সাধন করা হয় না বা যায় না। যেমন আমরা বলতে পারি যে যেগুলো পচনশীল জাতীয় জিনিস সেগুলোর ক্ষেত্রে হয়, মাছের বাজার, দুধের বাজার, সেগুলো হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজার যেখানে চাহিদার সাথে যোগানের সামান্যতম সমন্বয় সাধন করা যায়, যেমন লুঙ্গির বাজার, কাপড়ের বাজার, এগুলো। হ্যাঁ, শাড়ির বাজার, এগুলো। চাহিদা একটু পালে যোগান একটু বাড়ানো যায়, তবে অনেক বেশি যোগান বাড়ানো পসিবল হয় না, খুব কম সময়। দীর্ঘকাল মানে হচ্ছে যেখানে চাহিদার সাথে যোগানের সম্পূর্ণ সমন্বয় সাধন করা যায়, যেমন বলতে পারি ফার্নিচারের বাজার। হ্যাঁ, এরকম। আর অতি দীর্ঘকালীন বাজার মানে হচ্ছে যেখানে চাহিদার সাথে যোগানের সম্পূর্ণ সমন্বয় সাধন করা যাবেই যাবে, পাশাপাশি চলতি যে প্রযুক্তিগুলো ইউজ হচ্ছে সেগুলোরও পরিবর্তন করা যাবে, সেটাকে বলা হয় অতি দীর্ঘকালীন বাজার। চলতি প্রযুক্তিগুলোর পরিবর্তন কি, চলতি প্রযুক্তিগুলোরও কি হবে তোমার পরিবর্তন করা যাবে। এবং হচ্ছে যেমন ধরো আমরা বলছি আমরা হচ্ছে জুস খাবো, আমের জুস, পাশাপাশি আমরা যদি মূলার জুসও খেতে চাই, তাহলে আমের জুসটা একভাবে বানানো হয় এক মেশিনে, মূলার জুস খেতে চাইলে সেটাকে আবার নতুন করে মেশিন বানাইতে হবে, চায়না থেকে সেটা অর্ডার করে নিয়ে আসতে হবে। তো অনেক চলতি প্রযুক্তির পরিবর্তন হবে, রুচি অভ্যাসের পরিবর্তন অনুযায়ী করা যাবে, সেটাকে আমরা অতিদীর্ঘকালীন বাজার বলি। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। এবার আসো আমরা বলবো প্রতিযোগিতা ভিত্তিতে বাজার হচ্ছে 2 প্রকার প্রধানত। পূর্ণ প্রযোজনমূলক বাজার, আমরা অলরেডি সেটা সম্পর্কে বলছি একটু আগে গত চ্যাপ্টারে। যেখানে প্রতিযোগিতা থাকে, যেখানে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা পূর্ণ প্রযোজক ভিত্তিতে একটা নির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় করে, তাকে বলা হয় পূর্ণ প্রযোজক বাজার। তো মজার বিষয়, খুশির বিষয়, আনন্দের বিষয় হচ্ছে যে পৃথিবীতে বিশুদ্ধ পূর্ণ প্রযোজনমূলক বাজার একটাও নাই, অর্থাৎ যেখানে একটা দ্রব্য সবাই একই দামে বিক্রি করবে, এরকম নাই, সেটাকে আমরা বলি পূর্ণ প্রযোজনমূলক বাজার। আর 2 নম্বর হচ্ছে অপূর্ণ প্রযোজনমূলক বাজার। অপূর্ণ প্রযোজনমূলক বাজার কি? যেখানে যেই বাজারে কখনো ক্রেতা বেশি কখনো বিক্রেতা বেশি, অসম প্রতিযোগিতার ভিত্তিতে অনির্দিষ্ট দামে পণ্য ক্রয় বিক্রয় হয়, তাকে আমরা বলি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, এবার আসো আমরা বলবো একচেটিয়া, মানে এই অপূর্ণ বাজারের মধ্যে আসলে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। এরপর হচ্ছে একচেটিয়া বাজার, একচেটিয়া বাজার, ডুওপলি, অলিগোপলি, মনোপসনি, ডুওপসনি, দ্বিপাক্ষিক একচেটিয়া, এগুলো সম্পর্কে আমরা একটু বলে যাবো। হ্যাঁ, তো এর আগে বলে ফেলে একটু, এখানে একটু কয়েকটা ওয়ার্ড মনে রাখবা। মনো মানে 1, ডুও মানে 2, অলিগো মানে মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক, পলি মানে বিক্রেতা, সনি মানে হচ্ছে ক্রেতা। তাহলে মনো, মানুষের মন কয়টা? একটা। ঠিক আছে, মনো মানে কি? 1। ডুও মানে হচ্ছে 2, যেমন বলি ডুয়েল সিম, ডুয়েল ক্যামেরা, তাই না? তার মানে ডুও মানে 2। অলিগো মানে মুষ্টিমেয়, আমরা বলি শহরের অলিগলি, তো শহরের অলিগলি কিন্তু অসংখ্য হয় না, 2 নাম্বার বলি, 3 নাম্বার বলি, 5 নাম্বার বলি, আমরা কি বলি যে 36,532 নাম্বার গলি, এরকম বলি না, তার মানে অসংখ্য গলি হয় না। তাহলে অলিগো মানে মুষ্টিমেয় বোঝাবা, মুষ্টিমেয়। আর পরিমাণে বিক্রেতা, পরিমাণে কি? বিক্রেতা। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে ওই পলিথিন বিক্রি করো, ওই কাঁচা বাজারে তোমরা যদি গিয়ে থাকো কোন দেখবে, তারা বলে যে আই পলিথিন, ফলি আই পলিথিন, এরকম বলে। তো পলি মানে বিক্রেতা, পলি মানে কি? বিক্রেতা। আর সোনি মানে কি বলবা? ক্রেতা। সোনি মানে কি? ক্রেতা বলবো আমরা। হ্যাঁ, তাহলে এগুলো সবগুলো হচ্ছে আমাদের, আমরা মানে মনে রাখবো। কিসে মনে রাখবো? এখানে যেমন মনোপলি বা একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট মানে হচ্ছে মনো মানে 1, আর পলি মানে কি বলছি আমরা? বিক্রেতা। তার মানে একজন বিক্রেতা বাজারকে আমরা বলি মনোপলি মার্কেট। তাহলে কি বলছি বলো? একজন বিক্রেতা বাজারকে আমরা কি বলি? মনোপলি মার্কেট আমরা বলি থাকি। ঠিক আছে, তারপর হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার মানে কি? যেখানে, আচ্ছা একচেটিয়া বাজারটি বলে ফেলি, যেখানে একটা পণ্য বিক্রি করবে এবং একজন বিক্রি করবে, আর কেউ এই পণ্য বিক্রি করবে না, এটার আশেপাশে কোনো আর পণ্য থাকবে না, কাছাকাছি কোনো পণ্য থাকবে না, সেটাকে আমরা বলি একচেটিয়া বাজার। আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার মানে কি? এখানে কয়েকজন বিক্রেতা থাকবে, তবে তারা সবাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, তারা সবাই নিজেদের মধ্যে কি করবে? প্রতিযোগিতা করবে। তবে তারা সবাই মিলে কাস্টমারের উপর একচেটিয়া মনোভাব পোষণ করবে। যেমন সাবান কোম্পানিগুলো বলতে পারি আমরা, যে তারা সবাই মিলে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে একজনের সাথে একজন, আবার সবাই মিলে দেখা যায় যে কাস্টমার উপর একচেটিয়া মনোভাব পোষণ করে। কি হবে? যেমন একটা যখনই সাবান কোম্পানির দাম বাড়ানো হয়, সাবানের দাম, অন্য কোম্পানিগুলো হুট করে সাবানের দাম বাড়ায় দেয়। হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে ডুওপলি। ডুও মানে হচ্ছে, ডুও মানে 2 আর পলি মানে হচ্ছে বিক্রেতা। হ্যাঁ, 2 জন বিক্রেতার বাজারকে আমরা বলি ডুওপলি মার্কেট। 2 জন বিক্রেতা, যে কোনো পণ্য 2 জন বিক্রি করতেছে একসাথে, শুধু 2 জন, কেউ না।
আর অলিগোপলি মানে হচ্ছে মুষ্টিমেয় বা স্বল্প সংখ্যক বিক্রেতার বাজার। যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে বলতে পারি মোবাইল নেটওয়ার্ক কোম্পানি, মোবাইল অপারেটর যেগুলো আছে, রবি, গ্রামীণ ফোন, বাংলালিংক, মোট 5টা আছে, সেগুলোকে আমরা বলি অলিগোপলি মার্কেট। তো এটার সাথে এটা পার্থক্য হচ্ছে এই একচেটিয়া বাজার আর অলিগোপলি মার্কেটের মধ্যে পার্থক্য হচ্ছে এখানেও কিছু সংখ্যক বিক্রেতা, এখানেও কিছু বিক্রেতা থাকে মুষ্টিমেয়। তবে এখানে হচ্ছে তারা একচেটিয়া মনোভাব পোষণ করে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে। এখানেও একচেটিয়া মনোভাব, এখানে একচেটিয়া মনোভাব পোষণ করে না। এবং হচ্ছে এই বাজারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এই বাজারে সহজে প্রবেশ প্রস্থান করা যায় না। মানে অলিগোপলি মার্কেটে যে কেউ চাইলে এসে ব্যবসা শুরু করতে পারে না। যেমন তুমি দেখো রিসেন্টলি গত 5-10 বছর তুমি কি দেখছো নতুন একটা কোম্পানি ঢুকছে, যে মোবাইল সিম কোম্পানি, ঢুকে নাই? তাহলে এই বাজারে চাইলেই প্রবেশ প্রস্থান করা যায় না, অনেক টাকা ইনভেস্টমেন্ট নিয়ে ঢুকতে হয়, আবার বের হওয়ার সময় অনেক টাকা লস নিয়ে বের হয়ে যেতে হয়। সেজন্য হচ্ছে এই বাজারে সহজে প্রবেশ প্রস্থান করা যায় না। একজনের সিদ্ধান্ত অন্য সিদ্ধান্ত কি করে প্রভাবিত করে, কিন্তু এই বাজারে সেটা হয় না। এই বাজার তুমি চাইলে কালকে থেকে একটা সাবান কোম্পানির নাম কি করতে পারো, সাবান কোম্পানি শুরু করতে পারো, আনোয়ার সাবান, ঠিক আছে, এভাবে শুরু করতে পারো। তো এটা কোনো ব্যাপার না। তারপর হচ্ছে মনপসনি মার্কেট। মনপসনি মানে হচ্ছে, এটাকে আবার মনোপোষণই বলবা না, মনপসনি বলবা। হ্যাঁ, মন মানে বলছিলাম এক, আর সনি মানে ক্রেতা, মানে একজন ক্রেতার বাজারকে আমরা বলি মনপসনি মার্কেট। তাহলে একজন ক্রেতার বাজারকে আমরা কি বলি, মনপসনি আমরা মার্কেট বলে থাকি, একজন ক্রেতার বাজার। হ্যাঁ, আর ডুঅপসনি মানে হচ্ছে দুইজন ক্রেতার বাজার, কোন একটা জায়গায় দুইজন ক্রেতা আছে। যেমন আমি যদি বলি মনপসনি মার্কেট হচ্ছে কোন একটা এলাকাতে একটা মাত্র চিনি কলা আছে, অনেকজন কৃষক আছে যারা আখ উৎপাদন করে, তাহলে সেখানে কিনবে কয়জন, একজন। আমরা অনেক সময় মনে করে থাকি যে সবসময় মনে হয় বিক্রেতা স্বাধীন, না, অনেক সময় ক্রেতাও স্বাধীন হতে পারে। কোন বাজারে? এই বাজারে, মনপসনি বাজারে ক্রেতা ইচ্ছা মতো দাম নির্ধারণ করতে পারে। আর ডুঅপসনি মানে হচ্ছে দুইজন ক্রেতার বাজার, অর্থাৎ ওই এলাকাতে একটা ফ্যাক্টরি না হয়, যদি দুইটা ফ্যাক্টরি হয় সেটাকে আমরা ডুঅপসনি বাজার বলতে পারি। এরপর হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া, অর্থাৎ যেখানে ক্রেতাও একজন বিক্রেতাও একজন, যে বাজারে, সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এই বাজারে সাধারণত গোপনে পণ্যগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে, যেমন জায়গা জমি ক্রয় বিক্রয়, ফ্ল্যাট ক্রয় বিক্রয়, কেমন দোকান ক্রয় বিক্রয়, দেখা যায় যে গোপনে গোপনে কি হয়, ক্রয় বিক্রয় হয়ে যায়। এইগুলো সবগুলো গেল, ঠিক আছে। এরপর আমরা দেখি, তো এছাড়াও অর্থনীতি আরো দুই ধরনের বাজার আছে, মুদ্রা বাজার, মূলধন বাজার। একটু বলে ফেলি, মুদ্রা বাজার মানে হচ্ছে যেখানে স্বল্প মেয়াদী ঋণের দলের সময় ক্রয় বিক্রয় হয়, তাকে আমরা বলি মুদ্রা বাজার। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন টাকার প্রয়োজন হয় তখন তারা দুই জায়গা থেকে টাকা নিতে পারে, একটা মুদ্রা বাজার, একটা মূলধন বাজার থেকে। মুদ্রা বাজার হচ্ছে যেখানে স্বল্প সময়ের জন্য সে টাকাটা নেয়, আর মূলধন বাজার হচ্ছে যেখানে সে দীর্ঘ সময়ের জন্য যখন টাকার প্রয়োজন হয় সেখান থেকে নেয়, যেমন শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলো বিক্রি করে। তাহলে মুদ্রা বাজার মানে হচ্ছে যেখানে স্বল্প মেয়াদী ঋণের দলের সময় ক্রয় বিক্রয় হয়, সেটা হচ্ছে মুদ্রা বাজার। আর মূলধন বাজার হচ্ছে যেখানে দীর্ঘমেয়াদী ঋণী দলের সময় ক্রয় বিক্রয় হয়, সেটাকে আমরা মূলধন বাজার বলে থাকি। ওকে, এই মুদ্রা বাজার মূলধন বাজারের পার্থক্য আছে, একটু পড়ে নিবা। এরপর এখানে আছে প্লান্ট, ফার্ম, শিল্প। আমি একটু বলে ফেলি, কোন একটা উৎপাদন প্রতিষ্ঠান, একটা উৎপাদন ইউনিটকে আমরা বলি প্লান্ট। যেমন বিএসআরএম একটা কোম্পানি, সেই কোম্পানি মনে করো চট্টগ্রামের সীতাকুণ্ডের একটা ফ্যাক্টরি আছে যেখানে তারা রড উৎপাদন করে, তাহলে বলা হবে একটা প্লান্ট আছে। ঢাকাতে মনে করো একটা আছে ফ্যাক্টরি, তাহলে দুইটা প্লান্ট আছে। আর ফার্ম কি? ফার্ম হচ্ছে ওই বিএসআরএম কোম্পানিটাকে একটা ফার্ম বলা হয়। ফার্ম মানে হচ্ছে এক একটা উৎপাদন প্রতিষ্ঠানকে আমরা একটা কি করি, ফার্ম বলে থাকি। কয়েকটা প্লান্টের সময় মূলত একটা ফার্ম হয়ে থাকে। তবে হ্যাঁ, এমনও হতে পারে যে একটা প্লান্টের সময় একটা ফার্ম হতে পারে, যে প্রতিষ্ঠানে কোনো কি নাই, একাধিক প্লান্ট নাই, একটাই প্লান্ট আছে, একটাই উৎপাদন ইউনিট আছে, সেটা দিয়ে কি হতে পারে, একটা ফার্ম গঠিত হতে পারে। আর শিল্প কি? শিল্প হচ্ছে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা একত্রে কি বলে থাকি, শিল্প বলে থাকি। তাহলে কি বলছে, সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা কি বলি, একত্রে শিল্প বলে থাকি। ওকে, যেমন বলতে পারি বিএসআরএম, কেএসআরএম, আরএসআরএম, সিএসআরএম, এগুলো সবগুলো মিলে হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। বাংলাদেশে চা পাতা বানায় অনেকগুলো কোম্পানি আছে, কি কি বলতে পারি আমরা, যেমন তাজা, ইস্পানি, মির্জাপুর, সিলন, এগুলো সবগুলো মিলে হচ্ছে চা শিল্প। বাংলাদেশে সিমেন্ট বানায় অনেকগুলো কোম্পানি আছে, অনেকগুলো ফার্ম আছে, সেগুলো সবগুলো মিলে কি বলতে পারি আমরা, শিল্প বলতে পারি, ঠিক আছে, সিমেন্ট শিল্প বলতে পারি। হ্যাঁ, এমন হতে পারে যে একটা ফার্মের সমন্বয়ে একটা শিল্প গঠিত হইতে পারে, আর সেটা কোথায় হয় জানো, একচেটিয়া বাজারে। কারণ আমরা কি বলছিলাম, একচেটিয়া বাজারে একটাই ফার্ম থাকবে, যে ফার্মটা একটা পণ্য বিক্রি করবে, আর কেউ বিক্রি করবে না। তার মানে সেক্ষেত্রে একটাই ফার্ম থাকবে, তাকে নিয়ে কি হবে, একটা শিল্প হবে। যেমন আমি যদি বলি বাংলাদেশে শুধু বিএসআরএম কোম্পানি আছে, তারা রড বানায়, আর কেউ বানায় না, তার মানে তাকে নিয়ে কি হবে, একটা ফার্ম, তাকে নিয়ে কি হবে, একটা শিল্প গঠিত হবে, চা শিল্প, লৌহ ইস্পাত শিল্প। বুঝা গেছে? আমরা পারবো? আচ্ছা, তাহলে এবার মূলত এটা পড়ছি আমরা কেন, মূলত আমরা উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য বিষয়টা বোঝার জন্য এই জিনিসটা আমরা পড়ছি। হ্যাঁ, উৎপাদন প্রতিষ্ঠানের ভারসাম্য কিভাবে হয়, কেমন হয়, সেই জিনিসটা জানার জন্য। আচ্ছা, মূলত একটা ফার্ম ভারসাম্য সেখানে হয় যেখানে তাদের ব্যয় হয় সবচেয়ে কম, আয় হয় সবচেয়ে বেশি। যেমন আমি যদি বলি, আমি একটু আগে দেখাইছিলাম যে এটা যদি হয় একটা প্রতিষ্ঠানের মনে করো টোটাল রেভিনিউ, এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে যদি পূর্ণবোধ বাজার হয় সেক্ষেত্রে। আর এটা মনে করছে এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট,
এটা কোথা থেকে পাইছি? ওই যে থার্ড চ্যাপ্টার আমি পড়াইছিলাম গত ক্লাসে, যে প্রথমে একটু বেশি কমার সময় হার বাড়ে, তারপর কমার পর হার বাড়ে, টিসিটা। আর টি আরটা কমানো কি পাবে, মানে স্থির হার বৃদ্ধি পাচ্ছে। এবারে আমি যদি বলি আয় যেখানে বেশি, ব্যয় যেখানে একদম কম, মানে আয় আর ব্যয়ের মধ্যে পার্থক্য একটু বেশি হবে, তবে আয় বেশি থাকবে। যেমন এখানে ব্যয় বেশি আয় কম, তাহলে এটা হবে না। তবে এখানে পার্থক্য অনেক ভালো ছিল, কিন্তু এখানে হচ্ছে আয়, দেখো এখানে আয় বেশি ব্যয় কম, এবং এখানে সবচেয়ে বড় পার্থক্য। এখানে পার্থক্য ঠিক আছে, এখানে আয় বেশি ব্যয় কম ঠিক আছে, কিন্তু হচ্ছে পার্থক্যটা কম। তাহলে এটাই হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু, বা বলতে পারো সেখানে ফার্ম ভারসাম্য অর্জন করবে যেখানে তাদের আয় হবে বেশি, ব্যয় হবে কি একদম কম, এবং আয় ব্যয়ের পার্থক্যটা সবচেয়ে বেশি হবে। সেখানে মূলত ফার্মটা কি করে ভারসাম্য অর্জন করে থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মনে রাখবো। আর এই জিনিসটা যে ফার্মের আয় সবচেয়ে বেশি ব্যয় সবচেয়ে কম হবে কোন জায়গায়, সেই জিনিসটা আমরা বুঝতে পারবো দুইটা জিনিস দেখে। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, ফার্মের ভারসাম্য হওয়ার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, দুই নাম্বার হচ্ছে পর্যাপ্ত শর্ত। আমরা এই দুটো শর্তের মাধ্যমে সেটা করব। তাহলে প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, প্রথমে আমরা কথা বলি প্রয়োজনীয় শর্ত নিয়ে। কি শর্ত বলো? প্রয়োজনীয় শর্ত। ফার্মের প্রয়োজনীয় শর্ত কি বলা হচ্ছে? ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে, এবং অর্থাৎ এমআর সমান এমসি হবে। কি বলছে? যে ফার্মের প্রয়োজনীয় শর্ত হচ্ছে ফার্মের প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় পরস্পর কি হবে? সমান হবে, অর্থাৎ এমআর সমান এমসি হবে। যেখানে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় কি হবে? সমান হবে, সেখানে মূলত ফার্মের ভারসাম্য প্রথম শর্ত ফিল আপ হবে। ওকে, যেমন আমি যদি বলি এই একটা চিত্র, এই চিত্রের মধ্যে পি সমান এ আর সমান এমআর রেখা আঁকছি। এটা কোথেকে আসছে তুমি জানো? ওই যে আমরা একটু আগে পড়ছি থার্ড চ্যাপ্টার, সেখানে আমরা দেখছিলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে পি সমান এ আর সমান এমআর হয়। পড়ছি না আমরা? পড়ছি। এবার আমি যদি বলি এমআর তো পাই গেছি, এবার আমার দরকার এমসি। তো এমসিটা কেমন হয়? এমসিটা মূলত ইউ আকৃতির হয়, এসিও আকৃতি হয়, এমসিও কি হয়? ইউ আকৃতির হয়। এটা মনে করি এমসি রেখা। আচ্ছা, তাহলে ফার্মের প্রয়োজনীয় শর্ত, প্রধান যে শর্ত সেটা হচ্ছে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় সমান হবে। দেখো তো এই যে এমআর এবং এমসি সমান হয়েছে কোথায়? এই বিন্দুতে এবং এই বি বিন্দুতে। এই দুইটা বিন্দুতেই এমআর এবং এমসি কি হয়েছে বলতো? সমান হয়েছে। এই এ বিন্দু এবং বি বিন্দু, এই দুইটা বিন্দুতে এমআর এবং এমসি কি হয়েছে বলতো? সমান হয়েছে। বুঝছো? তাহলে ফার্মের এ বিন্দু, এই এ বিন্দু আর বি বিন্দু, এই দুইটা বিন্দুতেই ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় কি হয়েছে? সমান হয়েছে। তার মানে এই শর্তটা ফিল আপ করছে। কিন্তু দুইটা বিন্দুতে আমাদের ভারসাম্য হইতে পারে না, ভারসাম্য হবে একটা। আর সেই জিনিসটা জানার জন্য আমরা এই দুই নম্বর শর্ত আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। সেই শর্তটা কি বলছে? ভারসাম্য বিন্দুতে ফার্মের মানে এমসি রেখার ঢাল বড় হবে এমআর রেখার ঢালের তুলনায়। এই কথাটা না বুঝলে, এই কথাটা বুঝে কিনা দেখো, যে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছাদ করে উপরের দিকে যাবে, অর্থাৎ এই এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছাদ করে উপরের দিকে যাবে। দেখো এখানে কি হয়েছে? এমসি রেখা এমআর কে উপর থেকে ছাদ করে নিচের দিকে আসছে, আর এখানে নিচ থেকে ছাদ করে উপরের দিকে গেছে। তার মানে এই বি বিন্দুটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। বি বিন্দু কি আমাদের ভারসাম্য বিন্দু, বুঝে গেছে? এখন তোমরা বলতে পারো স্যার ওই পয়েন্ট একটু বলো তো, এটা কি বলছে? যে এমসি রেখার ঢাল বড় হবে এমআর রেখার তুলনায়, এটার মানে কি? এর মানে হচ্ছে এমসি রেখার ঢালটা বড় হবে এমআর এর তুলনায়। বিষয়টা এমন, তোমরা ঢাল টপিকটা মনে আসছে না? দেখো যে আমরা ঢাল হচ্ছে মূলত চার ধরনের রেখার ঢাল তোমাদের মনে রাখতে হয় এই ইন্টারমিডিয়েট ইকোনমিক্সের ক্ষেত্রে। যে বামধানের ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, বামধানের নিম্নগামী সরলরেখার ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল, এবং হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল। এই চার ধরনের সরলরেখার ঢাল তোমাদের মনে রাখতে হবে। ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল হয় পজিটিভ, বামধানের ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল হয় পজিটিভ, বামধানের নিম্নগামী সরলরেখার ঢাল হয় কি? নেগেটিভ। ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল হলে 0 হয়, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল হলে কি হয়? অসীম হয়ে থাকে। তাহলে এই চার ধরনের সরলরেখার ঢাল তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। একটা হচ্ছে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, নিম্নগামী সরলরেখার ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল। ঠিক আছে? তো শোনো, ঊর্ধ্বগামী যদি সরলরেখা হয় সেই সরলরেখা হয় ধনাত্মক, নিম্নগামী হলে ঋণাত্মক, ভূমি সমান্তরাল হলে 0, লম্ব সমান্তরাল হলে অসীম হয়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এভাবে একটা পাহাড় উঠতে গেলে পজিটিভ ঢাল, মানে উঠতেছে সিঁড়ি দিয়ে উপর দিকে, তাহলে পজিটিভ ঢাল, আর নিচ দিকে নামতে গেলে হচ্ছে নেগেটিভ ঢাল। ভূমি অক্ষের সমান্তরাল হলে, ভূমি সমান হলে 0 ঢাল, লম্ব অক্ষের সমান্তরাল হলে অসীম ঢাল হয়ে থাকে। হ্যাঁ, আর এখানে একটা আমি যে এই যে চিত্র আঁকছি এখানের মধ্যে আমি যদি বলি এই যে এমআর রেখা,
সেই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল এই এ বিন্দুতে, তার মানে এটা ঢাল কত 0। আর এই যে এমসি রেখাটা এটা নিম্নগামী, নিম্নগামী যদি হয় সেই সরলটাল কি হবে ঋণাত্মক হবে। তাহলে বলো এমসিটার বড় নাকি এমআর এর বড়? এই এ বিন্দুতে এমআর এর ঢাল বড়, এমসি ঢাল কি ছোট, যেহেতু ঋণাত্মক, তাই না? কিন্তু বলছে এমসিটা বড় হইতে হবে, কিন্তু এখানে এমআর এরটা কি হয়ে গেছে বড় হয়ে গেছে, তাহলে এটা আমাদের ভারসাম্য বিন্দু না। কিন্তু এটা যদি বলি এখানে এমসি রেখাটা ঊর্ধ্বগামী, তার মানে ঊর্ধ্বগামী রেখাটা হয় পজিটিভ, আর ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখাটা কি হয় শূন্য হয়, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখাটা কি হয় শূন্য হয়, উপরে হচ্ছে পজিটিভ। তাহলে কোনটা বড়? এমসি রেখার ঢাল বড় হবে এই বিন্দুতে, তাই না? তাহলে এমসি রেখাটা বড় এমআর এর তুলনায়, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এটা আমাদের কি বিন্দু বলো তো? এটা আমাদের ভারসাম্য বিন্দু আমরা বলতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে এইটা, যেখানে এমসি রেখা উপর ঊর্ধ্বগামী হবে আর এমআর রেখা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে সেটা। যেখানে এমসি রেখা এমআর কে কি করবে নিচ থেকে ছেদ করে উপর দিকে গেছে, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ঠিক আছে? আচ্ছা, এবার মূলত আমরা ভারসাম্য পড়বো, মানে পূর্ণবোধের বাজারের ক্ষেত্রে স্বল্পকাল একটি ফার্মের ভারসাম্য আমরা দেখব। পূর্ণবোধের বাজারের ক্ষেত্রে স্বল্পকাল একটি ফার্ম তিনভাবে ভারসাম্য অর্জন করতে পারে: অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, ক্ষতি স্বীকার করে ভারসাম্য। এক্সিডের বাজার ক্ষেত্রে সেম, স্বল্পকালে তিন ধরনের ভারসাম্য অর্জন করতে পারে: অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা, ক্ষতি স্বীকার করে ভারসাম্য। ঠিক আছে? আমরা প্রথমে পড়ি পূর্ণ প্রজনন বাজারের ক্ষেত্রে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য যে তিনটা, সেটা আমরা একটু পড়বো। আমরা হোয়াইট বোর্ডে গিয়ে সেটা লিখে লিখে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা একটু সবাই দেখি, সবাই একটু খেয়াল করবা। ওকে, আমরা সবাই একটু দেখি, আমরা পড়বো যে পূর্ণ প্রজনন বাজারে একটি ফার্মের, এই টপিকের নাম হচ্ছে পূর্ণ প্রতিমূলক বাজারে, পূর্ণ, একটু লিখো তোমরা আমার সাথে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। কি বলছি বলো? পূর্ণ প্রজনন বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, এটা হচ্ছে 1 নম্বর। ওকে, তো এটা আমরা করব পূর্ণ প্রজনন বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। তো পূর্ণ প্রজনন বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য হচ্ছে তিন ধরনের হয়ে থাকে: অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, ক্ষতি স্বীকার করে কি ভারসাম্য। আমরা তিনটাই করব। হ্যাঁ, তো দেখো আমরা এখানে করতেছি, তা আমরা একটু লিখে ফেলি। এটা একটু ভাগ করে নিচ্ছি আমরা, এটার ম্যাথটা আমরা এটা নিচে করব, আর এটার ম্যাথটা আমরা এটা নিচে করব, আর এটার ম্যাথটা আমরা এটা নিচে করব। নামগুলো একটু লিখে ফেলি। এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, এখানে আমরা করব অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, এটা আমরা করব এখানে। হ্যাঁ, আর 2 নম্বর আমরা করব স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। আর 3 নম্বর আমরা করব ক্ষতি স্বীকার করে ভারসাম্য। চলো আমরা করি। তো এটা হচ্ছে মূল বিন্দু দিব আমরা। ভূমি অক্ষ হবে উৎপাদনের পরিমাণ, আর লম্ব অক্ষ হবে 5টা জিনিস লিখবা। একটা হচ্ছে পি এ আর, হ্যাঁ, এম আর, তারপর হচ্ছে এসি এমসি, এগুলো সবগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, পি এ আর, এম আর, এসি এমসি, পি এ আর, এম আর, এসি এমসি। ওকে, তো আমরা এবার চলো আমরা করি একটা একটা। হ্যাঁ, প্রথম হচ্ছে যেটা পূর্ণবোধের বাজার, আমরা জানি পূর্ণবোধের বাজার ক্ষেত্রে কি হয়, পি সমান, হ্যাঁ আমরা একটু লিখে দিই। হ্যাঁ, পূর্ণবোধের বাজার ক্ষেত্রে হয় পি সমান এ আর সমান কি রেখা বলতো, এম আর রেখা, যেটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে পূর্ণবোধের বাজার ক্ষেত্রে পি সমান এ আর সমান কি হয়ে থাকে বলতো, এম আর হয়ে থাকে। পূর্ণবোধের বাজার ক্ষেত্রে পি সমান এ আর সমান কি হয়ে থাকে, এম আর হয়ে থাকে। পি সমান এ আর সমান কি হয়ে থাকে, এম আর হয়ে থাকে। তারপর আমরা যদি বলি যে পি সমান এ আর সমান এম আর হয়, এবার আমরা ভারসাম্য শর্ত কি, এম আর সমান এমসি হইতে হবে। কেমন ভারসাম্য শর্ত? তো এমসি রেখাটা আমরা আঁকি। চলো এমসি রেখা আমরা ইউ আকৃতি করবো। এরকম হচ্ছে আমাদের এমসি রেখা, এমসি, এটা হচ্ছে আমাদের কি রেখা বলতো, এমসি রেখা।
এটা হচ্ছে আমাদের কি রেখা, এমসি রেখা, এমসি রেখা। এবার চলো আমরা এবার বের করি, চলো। তো ফার্মের এম আর এবং এমসি সমান হয়, মানে যেখানে এমসি রেখা আমাকে নিষেধ উপর জায়গায়, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, সেটা হচ্ছে মনে করি ই বিন্দু। এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, সেটা হচ্ছে আমাদের ই বিন্দু। এটা হচ্ছে ভারসাম্য বিন্দু, অর্থাৎ হচ্ছে ই বিন্দু। হ্যাঁ, তো এই অবস্থায় নিচের দিকে নামলে আমরা উৎপাদনের পরিমাণ পাবো। সেই পরিমাণটা মনে করে আমি 10 ধরলাম। কত ধরলাম? 10। আর এই অবস্থা আমি যদি বলি ভারসাম্য অবস্থায় পি এ আর এম আর এটার মান বা এমসির মান সবার মান যদি বলি, সেটা এই বরাবর আসলে পাবো, সেটা মনে করে আমি 10 ধরলাম। সেম ভাবে এখানে আসো, উৎপাদনের পরিমাণ মনে করে ধরলাম 10, এটা মূল বিন্দু। হ্যাঁ, এখানে হচ্ছে এটার মান আমরা ধরলাম 10, উৎপাদনের পরিমাণ কত ধরলাম? 10 ধরলাম, মূল বিন্দু এটা হচ্ছে 10 ধরলাম। ওকে, আচ্ছা, এইটুক পর্যন্ত প্রত্যেকটাতে সেম, একইভাবে আমরা করব। এইটুক পর্যন্ত প্রত্যেকটা সেম হবে, এইটুক পর্যন্ত কোনো চেঞ্জ নাই। তোমরা কি বুঝতেছো আমার ক্লাস? কেমন লাগতেছে তোমাদের ক্লাস? ভালো লাগতেছে? ক্লাস কেমন লাগতেছে তোমাদের? ওকে, ভালো লাগতেছে? ক্লাস কেমন? ঠিক আছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, চলো আমরা পড়ি। ওকে, বেশি সময় নষ্ট করবো না, আমরা পড়ে ফেলি। হ্যাঁ, দেখো, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত সবগুলো সেম থাকবে। তো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, এবার আমরা একটা একটা করবো, এগুলোতে হাত দিবে না কেউ, শুধু প্রথমটাই করবা। হ্যাঁ, শুধু প্রথমটাই আমরা আলোচনা করবো, প্রথমটাই শুধু আমরা করবো, অন্যগুলোতে কেউ হাত দিবে না। ঠিক আছে? তো মনে রাখবা যে অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ক্ষেত্রে, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ক্ষেত্রে আমাদের যে, হ্যাঁ, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যের ক্ষেত্রে আমাদের যে এই, এখানে কিন্তু দেখো পি এ আর এম আর এমসি, পি এ আর এম আর এমসি সব হয়ে গেছে, শুধু এসি বাদে, শুধু এসি বাদে বাকি সব হয়ে গেছে, শুধু এসি বাদে বাকি সব হয়ে গেছে। তো এবার চলো আমরা এসি রেখা রাখি। এসি রেখাটা প্রথমে আমরা নিচের দিকে আঁকবো। হ্যাঁ, একটু মানে এই এ আর এর নিচে রাখবো এসি রেখাটা। কেমন করবো? এখান থেকে শুরু করো, প্রথমে এসি, প্রথমে নিচে নামবে 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 নামবে, এমসি বরাবর আসবে, তারপর যাবে উপরের দিকে। হ্যাঁ, এভাবে করবা, আমি যেভাবে বলছি সেভাবে করবা। এসিটা প্রথমে নিচের দিকে আমরা এমসি বরাবর আসবে, তারপর উপরের দিকে যাবে। কেন এই কথা বলতেছি? কারণ তোমাদের এই কথাটা মনে রাখতে হবে, এটা যদি হয় এসি রেখা, এমসি রেখা হয়, এমসি রেখা হয় এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচের উপরের দিকে যায়। কেমন? এটা হচ্ছে আমাদের এমসি রেখা, তাই না? তো যেহেতু আমাদের চিত্র সুবিধাতে আগে এমসি করে ফেলতে হয়েছে, যেহেতু চিত্র সুবিধাতে আমাদের ভারসাম্য বিন্দু জানার জন্য এমসি আগে করে ফেলেছি, আমরা এমসি করে ফেলেছি। এবার আমরা এসি করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এসি করার সময় এসি প্রথমে নিচে নামবে নামবে নামবে, এমসি বরাবর আসবে, তারপর উপরের দিকে যাবে। আরেকটু বেশি ইয়া হয়ে গেছে, এমসি বরাবর আসবে, তারপর কিন্তু যাবো উপরের দিকে যাবে। এটা হচ্ছে আমাদের এসি রেখা। তাহলে ওই কথাটা মনে রাখবে, এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি যেন নিচ থেকে উপরের দিকে যায়, এই কথাটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? বুঝতে পারছি? আমরা পারবো? আচ্ছা, চলো এবার আমরা একটু করি। সেটা হচ্ছে আমরা এখানে এবার, হ্যাঁ, এই যে এখানে এটাতে কেউ ধরবে না, কেউ হাত দেবে না, জাস্ট এটাতে করো। তাহলে এবার আমি যদি বলি ভারসাম্য অবস্থায় এসি রেখাটা প্রথমে নিচে নামছে, এমসি বরাবর উপর দিকে নিয়ে এসেছি, আমি যদি বলি এখন ভারসাম্য অবস্থায়, এই বিন্দুটা কিন্তু না, এই বিন্দুটা না, এসি এসি আর এমসি যেখানে হচ্ছে সেখানে না, এই সাদা রেখাটাকে ই থেকে ট্যান পর্যন্ত যে রেখাটা আসছে, সেই রেখাটাকে যেখানে এসি ছেদ করছে, সেই পয়েন্টটা আমরা একটা বিন্দু জীবন করে এই বিন্দু। কথা ক্লিয়ার? এবং ওই পয়েন্ট থেকে তুমি এখানে যোগ করবা, এটা যদি সমান হয়ে যায় কোনো সমস্যা নেই, আমার মেইন টার্গেট হচ্ছে এইটা, এই বিন্দুটা। তাহলে সেখানে আমি দিলাম যে এখানে এসির মান দিলাম, এই বরাবর 8 দিলাম, বুঝছো? 8 দিছি। এইটুক হচ্ছে কাজ, এটুক হচ্ছে কি কাজ। এগুলোতে কেউ হাত দিবে না, এগুলোতে পরে করতেছে আমরা, এসি শুধু প্রথমটার মধ্যে করবা। তো আমরা এখানে ভারসাম্য হয়েছে বুঝতে পারছি, কিন্তু ভারসাম্যটা কিভাবে হয়ে আছে, অস্বাভাবিক মুনাফা না স্বাভাবিক মুনাফা না ক্ষতি স্বীকার করে, সেটা আমাদেরকে জানতে হবে। বুঝছো? তাহলে ভারসাম্যটা কিভাবে হয়েছে সেটা আমাদের জানতে হবে, অস্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা নাকি ক্ষতি স্বীকার করে জানতে হবে। আর এটা জানার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে করে ফেলি, যে আমরা এখানে মুনাফা বের করবো। হ্যাঁ, মুনাফা বের করলে আমরা বুঝতে পারবো কিভাবে ভারসাম্য অর্জন করছে। আমরা এখানে প্রথমে বের করবো মোট আয়, মোট আয় যেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ। হ্যাঁ, মোট আয়, মোট আয় বা টোটাল রেভিনিউ, সেটা কি? সেটা হচ্ছে পি ইন্টু কিউ,
মোটাই হচ্ছে কিউ ইন্টু এয়ার, সরি কিউ ইন্টু এয়ার, মোটাই হচ্ছে কিউ ইন্টু এয়ার, মোটাই। এটা হচ্ছে সূত্র, মোটাই সূত্র হচ্ছে কিউ ইন্টু কি বলো এয়ার, আমরা হচ্ছে মোটাই সূত্র আমরা লিখলাম, ঠিক আছে। ওকে, তো আমি যদি বলি মোটা বের করো তো, কিউ ইন্টু এয়ার বের করো তো, কিউ হচ্ছে 10 আর এয়ার কত বলো তো, এখানে এয়ার হচ্ছে, এখানে এয়ার হচ্ছে ভারসাম্য অবস্থা, এয়ারের মান হচ্ছে 10, তাহলে আমাদের মোটাই কত, 10 10 100 মোটাই। আবার আমি যদি বলি চলো তো মোট ব্যয় বের করি, তো আমরা মোট ব্যয়, এই ফার্মের মোট ব্যয়টা কত হয়েছে, মোট ব্যয়, এই মোট ব্যয়ের সূত্র হচ্ছে, মোট ব্যয়ের সূত্র হচ্ছে টিসি, মোট ব্যয়ের সূত্র হচ্ছে কি টিসি, টিসি হচ্ছে কি, টিসি কেন বের করবো, কিউ ইন্টু কি বের করবো আমরা, এসি বের করবো, টিসি বের করার জন্য কিউ ইন্টু কি এসি, কিউর পরিমাণ কত, কিউর পরিমাণ হচ্ছে এখানে 10, কিউর পরিমাণ এখানে 10, আর এসির পরিমাণ কত, এখানে এসির পরিমাণ হচ্ছে এ বিন্দুতে 8, এসির পরিমাণ হচ্ছে এ বিন্দুতে 8, তাহলে 8 10 কত হবে, 80 হবে। তাহলে দেখো মোট আয় হয়েছে 100, মোট ব্যয় হয়েছে 80, তাহলে মোট আয় হয়ে যাচ্ছে 100, মোট ব্যয় হয়েছে 80, তাহলে আমরা যদি বলি মুনাফা কত, মুনাফা কত, মুনাফা যেটাকে আমরা পাই দিয়ে প্রকাশ করি, হ্যাঁ মুনাফা, তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিতে হবে, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে মুনাফা পাওয়া যায়। মনে রাখবা আয় এক বিষয়, মুনাফা কিন্তু অন্য বিষয়। আয় মানে হচ্ছে শুধু বিক্রি কত টাকা পাইছে সেটা, আর মুনাফা মানে হচ্ছে ওই আয় থেকে ব্যয়টা বাদ দেওয়ার পর যেটা থেকে সেটা হচ্ছে মুনাফা। তাহলে আয় হয়েছে আমাদের 100, ব্যয় হয়েছে 80, মুনাফা হচ্ছে আয় হয়েছে 100, ব্যয় হয়েছে 80, 100 থেকে 80 বাদ দিলে তো হচ্ছে 20, এইটাই হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। তাহলে 100 থেকে 80 বাদ দিলে কত পাওয়া যাবে, 20 পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ, মুনাফার পরিমাণ। ক্লিয়ার, বুঝতে পারছি আমরা। তাহলে আয় থেকে ব্যয়টা বাদ দিলে কি পাওয়া যাবে, মুনাফা পাওয়া যাবে। পারবো তো সবাই, এই যে হয়ে গেছে মুনাফার পরিমাণ, তাহলে আমাদের মুনাফা বের হয়ে গেছে। এবার আসলে এটা করি, আমরা এখানে যে এসি রেখাটা করব, সেই রেখাটা এখানে করছিলাম এআর এর নিচে, তাই অস্বাভাবিক মুনাফা হয়েছে। অস্বাভাবিক মুনাফা কখন বলা হয় জানো, যখন আমাদের মুনাফার পরিমাণটা ধনাত্মক বের হয়, একটা আনসার বের হয়, মুনাফার পরিমাণ ধনাত্মক একটা সংখ্যা আসে, তখন সেটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা ভারসাম্য। আর স্বাভাবিক মুনাফা ভারসাম্য কখন হয় জানো, স্বাভাবিক মুনাফা ভারসাম্য সেখানে হয় যেখানে মুনাফার পরিমাণ 0 হবে। কখন 0 হবে, দেখো এই এ আর যত ভারসাম্য অবস্থায় এসিও যদি তত হয়, যেমন আমি এখানে ভারসাম্য অবস্থায় এই বিন্দুতে এ আর এর মান হচ্ছে 10, এসিটা আমি বের করে দিলাম যে এটা নিচে নামবে এমসি আসবে এবং এই বিন্দুকে স্পর্শ করবে, এয়ারকে স্পর্শ করবে এবং এখানে যাবে। তাহলে আমি যদি বলি এখন এই চিত্রের মধ্যে এসির মান কত, এসির মান ভারসাম্য অবস্থায় সেটা হচ্ছে আগের জায়গাতেই 10, তাহলে এখানে তোমরা বের করতে পারবে না মোটাই, মানে টোটাল রেভিনিউ বের করতে পারবে না, কিউ ইন্টু কি এআর, টোটাল রেভিনিউ, কিউ ইন্টু কি এআর, কিউ ইন্টু কি এআর হচ্ছে মোটাই বা টোটাল রেভিনিউ। তাহলে আনসার হচ্ছে 10 ইন্টু অ্যাভারেজ রেভিনিউ, 10 ইন্টু অ্যাভারেজ রেভিনিউ কত হবে, অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 10, 10 10 100, এটা হচ্ছে মোটাই। তারপর হচ্ছে মোট ব্যয় যদি বলি, ঠিক আছে, টোটাল রেভিনিউ টোটাল কস্ট, কিউ ইন্টু কি হবে এসি হবে, কিউ ইন্টু এসি, কিউ কত 10, আর এসি পরিমাণ কত, এখানে এসি পরিমাণ হচ্ছে তাও এখানে কত 10 হবে। তাহলে আনসার হচ্ছে কিউ ইন্টু এসি, এটা হচ্ছে 10 10 100 হবে এটা। এরপর আমি যদি বলি মুনাফা কত, এরপর আমি যদি বলি মুনাফা কত, মুনাফা হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, এটা হচ্ছে মুনাফার পরিমাণ। টোটাল রেভিনিউ 100, টোটাল কস্ট 100, তাহলে মুনাফা হবে কত, মুনাফা হবে 0। টোটাল রেভিনিউ এবং টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট 100 থেকে 100 বিয়োগ করলে আনসার হবে 0। এটা হচ্ছে মুনাফার পরিমাণ। এটা কার পরিমাণ, মুনাফার পরিমাণ। হয়েছে, এবার আসো ক্ষতি স্বীকার ভারসাম্যটা করি। তাহলে আমাদের এখন এই সিটা প্রথমে হচ্ছে এয়ার নিচে দিয়ে নিয়ে গেছি, তারপরে এয়ার দিয়ে নিয়ে গেছি, এবার আমরা এয়ার উপর দিয়ে নিয়ে যাবো, বুঝছো, এসিটা আমরা এয়ার উপর দিয়ে নিয়ে যাই। চলো এসিটা আমরা এয়ার উপর দিয়ে যাবো, এখান থেকে শুরু করে এসি প্রথম নিচে নামবে এমসি অবশ্যই উপর দিকে যাবে, এটা হচ্ছে এসি। এখন আমি যদি বলি ভারসাম্য অবস্থায়, আমি যদি এই ভারসাম্য অবস্থায় এসির মানটা কত, সেটা হচ্ছে এটাকে উপর দিয়ে বর্ধিত করবো, এখান থেকে কিন্তু না, এই বিন্দু থেকে না, হ্যাঁ এই রেখাটাকে ভারসাম্য রেখাটা উপর দিয়ে বর্ধিত করবা, সেটা আমরা এই বিন্দুতে স্পর্শ করছে এসি কে, সেখান থেকে এখানে যোগ করবে, সেটা মান দিলাম আমরা 12 দিলাম, সেটা আমরা কত দিলাম বলো তো, সেটা মানে আমরা হচ্ছে 12 দিছি, সেটা আমরা কত দিছি 12 দিছি। এবার আমরা যদি বের করি, এটা হচ্ছে টোটাল মোটাই, টোটাল রেভিনিউ কিউ ইনটু এআর, বুঝছো,
তাহলে কিউ পরিমাণ কত এখানে 10, আর এআর এর পরিমাণ কত, এআর এর পরিমাণ হচ্ছে 10, তাহলে 10 10 100, এটা হচ্ছে মোট আয়। আর মোট ব্যয় কত, টিসি। কিউ ইন্টু কি হবে বলো তো, কিউ ইন্টু এসি। কিউর পরিমাণ 10 আর এসি কত বলো এখানে, এখানে হচ্ছে এসি হচ্ছে এ বিন্দুতে 12, তাহলে উত্তর হচ্ছে 10 ইন্টু 12 100 হচ্ছে 120। 10 ইন্টু 12 কত হবে, 120 হবে। তাহলে আমরা যদি বলি মুনাফা কত, হ্যাঁ, তাহলে 10 ইন্টু 12 120, 100 থেকে 120 আমরা কি দিব, মুনাফা বাদ দিব। 100 থেকে 120 দাও, 20 বাদ দাও, মুনাফা হচ্ছে। আচ্ছা এখানে একটা বিষয় বলি, এখানে দুইভাবে করা যায়, একটা হচ্ছে মুনাফা দিয়ে করা যায়। যদি মুনাফা দিয়ে করো, মুনাফা দিয়ে তুমি যদি করো, মুনাফা দিয়ে তুমি যদি করো, তাহলে উত্তর হবে এরকম যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ হচ্ছে 100, টোটাল কস্ট হচ্ছে 120, উত্তর হচ্ছে -20। এটা হচ্ছে মুনাফা ঋণাত্মক বের হয়েছে। আবার তুমি চাইলে এভাবে মুনাফা দিয়ে না করলে ক্ষতি দিয়ে করতে পারো, ক্ষতি, হ্যাঁ, ক্ষতির পরিমাণ। তাহলে আমরা এভাবে করব যে ক্ষতির পরিমাণ, সেটা হচ্ছে ক্ষতির পরিমাণ যদি তুমি বের করতে চাও, সেটা হচ্ছে টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ বাদ দেবে। তখন উল্টা সূত্র ইউজ করবা। ক্ষতি বের করতে হলে টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ বাদ দিবা। টোটাল কস্ট থেকে টোটাল রেভিনিউ বাদ দেবে। টোটাল কস্ট কত, টোটাল কস্ট হচ্ছে এই চিত্রের মধ্যে টোটাল কস্ট, এই চিত্রের মধ্যে টোটাল কস্ট হচ্ছে আমাদের কত বলতো, টোটাল কস্ট হচ্ছে টিসি, হ্যাঁ, টিসি হচ্ছে এই যে 120, এবং টিআর কত, টিআর হচ্ছে 100। তাহলে 120 থেকে 100 বাদ দাও, মোট আয় হয়েছে, মোট ব্যয় হয়েছে 120, মোট আয় হয়েছে 100, তাহলে ব্যয় বেশি আয় কম, সেজন্য ক্ষতি হয়েছে। তো ব্যয় থেকে আয় বাদ দিব, উত্তর হচ্ছে 20। অর্থাৎ ক্ষতি 20 টাকা যে কথা, মুনাফা -20 টাকা, সেম কথা। তবে আমি প্রেফার করি যখন ক্ষতি আসবে তখন এইভাবে ক্ষতি দিয়ে লেখার জন্য, মানে মুনাফা দিয়ে না লিখে ক্ষতি দিয়ে লিখলে সবচেয়ে সুন্দর দেখায়। তাহলে ক্ষতি পরিমাণ হবে 20। পারবো সবাই? প্রশ্ন তো বলে স্যার কেমনে পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে এরকম একটা চিত্র দিয়ে দিবে, বলবে যে এখান থেকে মুনাফার পরিমাণ বের করো, এরকম একটা চিত্র দিয়ে বলবে এখানে মুনাফার পরিমাণ বের করো, এভাবে পরীক্ষা আসবে। হয়েছে? ওকে, এগুলো আমরা করছি সংখ্যা দিয়ে, আসলে প্রতীক দিয়েও আছে, সেগুলো পরীক্ষা আসে। কেমন, তোমরা একটু দেখে নিও প্রতীক দিয়ে এগুলো। আমি পারলে নেক্সট ক্লাসে দেখা দিব, আজকে আর পড়াবো না, ঠিক আছে? আজকে আর পড়াবো না, নেক্সট ক্লাসে আমি আরো কিছু অংশ, মানে এটার এক্সিডে বাজারগুলো সেম, হ্যাঁ, মানে শুধু চিত্রটা চেঞ্জ আর কি। এখানে জাস্ট এই পি সমান এর সময় মারাখানা ভূমিকার সমান্তরাল, সেখানে হবে নিম্নগামী, এইটুকু হচ্ছে পার্থক্য। আচ্ছা আমি নেক্সট ক্লাসে, মানে আগামী যে ক্লাসটা নেবো সেখানে একটু দেখা দিব এটা, তারপর বাকি অংশগুলো আমি একটু দেখা দিব, ঠিক আছে? আজকে একটু পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়বো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওকে।